লেকচার রেডি করে রাখছি, এবার আমরা শেয়ারে চলে যাই। শেয়ার স্ক্রিনে এসে এই যে আমার লেকচার, এটা আমি গতকাল একটু আপডেট করছি, তোমাদেরকেও বললাম। এটা হ্যাঁ দেখা যাচ্ছে সঞ্জিত, দেখা যাচ্ছে? আমি এবার শেয়ারে আসছি। জি স্যার, দেখা যাচ্ছে। এটা কি ছোট বড় করব না এইভাবেই ঠিক থাকে? ঠিক স্যার আছে, ঠিক আছে, স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো, এইভাবে আমি এটাকে যেটুকু করলাম সেটা তোমাদের এখন দেখাবো। রিফ্লেকশন কোএফিসিয়েন্ট নিয়ে পড়বো এই সেকশনটা, এই ইয়েটাতে, এই যে গামা জেড। হ্যাঁ গামা জেড, এবং এর আগের দিন আমি বলছিলাম কিন্তু তখন আমি এটাকে ওইভাবে ইয়ে করতে পারি নাই। আজকে আমি ওইভাবে দেখাচ্ছি। এই যে এখানে লিখলাম, এই যে 2 নম্বর হলো ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ ভিএসডব্লিউ, ভিএসজেড, ভিএসজেড। বুঝতে পারছো? ওখানে ছিল গামা জেড আর এখানে হলো ভিএসজেড। আচ্ছা, এই দুটো সম্বন্ধেই বেশিরভাগই পড়া। এরপরে ভিএসজেড গেল, এটা হলো ভিএসজেড, এই দুটো হলো মেইন। তার থেকে বাই প্রোডাক্ট হিসেবে আসছে, বাই প্রোডাক্ট, বাই প্রোডাক্ট হিসেবে আসছে এই যে এটা না, এটা না, এইটা, এই কারেন্ট স্ট্যান্ডিং ওয়েভ, সিএসডব্লিউ, কারেন্ট স্ট্যান্ডিং ওয়েভ, এইটা হলো বাই প্রোডাক্ট। তারপরে আরেকটা বাই প্রোডাক্ট আছে, সেটা হলো এইটা, এই যে পাওয়ার ডেলিভার্ড টু এ লোড, পাওয়ার। এই অবস্থায় এই ম্যাচিং বা এই আনম্যাচিং বা এই সমস্ত, তখন রিফ্লেক্টেড ওয়েভের এই কাহিনী যখন চলে তখন পাওয়ারকে কিভাবে রিপ্রেজেন্ট করব, সেটার এই কিছু একটু ক্যালকুলেশন আছে এখানে, 3-4 লাইন। তারপরে এই মেইন হলো দুটা, একটা হলো গামা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, আরেকটা হচ্ছে ওই যে ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ। হ্যাঁ এই দুটো, তার ওখান থেকে ভোল্টেজের পরে কারেন্ট দেখালাম, এরপরে পাওয়ার দেখালাম। এই সবগুলো মিলেয়া এই একটা জেনারেল একটা প্রবলেম সলভ করে আমি দেখাইছি। এই যে সাদিকুর বই থেকে এই প্রবলেমটা নিছি, নিয়ে এই তিনটা জিনিস বের করে দেখাইছি। কি? ইনপুট ইম্পিডেন্স কোথায়, ওই বলে দেওয়া হলো জেড ইকুয়াল টু জিরোতে। তারপরে স্ট্যান্ডিং সেন্ডিং এন্ড কারেন্ট, সেন্ডিং এন্ড কারেন্ট বলতে এটাও এই জেড ইকুয়াল টু জিরোতে, জেড ইকুয়াল টু জিরোতে কারেন্ট কত, মানে আই নট, আই নট বের করতে বলছে, আই এল না, আই নট। তারপরে দি কারেন্ট এট দ্য মিডল অফ দ্য লাইন, মানে ট্রান্সমিশন লাইনটা যদি এল মিটার লম্বা হয়, তার L/2, L/2 ডিস্টেন্সে কারেন্ট কত। এরকম ভাবে আরবিট্রারি 3টা পয়েন্ট মানে ক্যালকুলেট করে দেখালাম। তাতে এইরকম একটা কমপ্লেক্স প্রবলেম যদি তোমরা সলভ করো, আমি আশা করি তোমাদের এই গামা বা এই সমস্ত, এই যে জেডিন, এই সমস্ত প্রবলেম আর তোমাদের কোনো কঠিন বলে মনে হবে না। এই ইকুয়েশনটাকেই বারবার ক্যালকুলেট করছি বিভিন্ন ভাবে, এই সেগুলো এই যে সলিউশন গুলো দেখালাম। 1 নম্বর এ সলিউশন। তারপরে এটা কিন্তু আসলে বইয়ের ওয়ার্কআউট প্রবলেম, সাদিকুর বইতেও করে দেওয়া আছে। আমি ওখান থেকে তোমাদের জন্য করে নিয়ে আসলাম, যে তোমরা এইটা প্র্যাকটিস করলে তোমরা কিভাবে এই কমপ্লেক্স ফর্মে গামা, ইনপুট ইম্পিডেন্স, কারেন্ট, ভোল্টেজ, এগুলো ক্যালকুলেট। বি, বি হচ্ছে ওই যে যেটা বললাম, বি হচ্ছে কারেন্ট বের করো। এবং 3 নম্বরে হচ্ছে সি, এই যে সি, সি হচ্ছে লাইনের মিডলে কারেন্ট বের করো, যখন এল ইকুয়াল টু জেড ইকুয়াল টু L/2। তো এইভাবে এগুলো বের করে দেখাইছি, এবং এগুলোর রেজাল্ট আমি বইতে করা আছে, আমিও করে তোমাদের দেখালাম। এতে এই প্র্যাকটিসটা হয়ে যাবে যে এই প্রবলেম গুলো কিভাবে সলভ করে, এই সেই জন্য এইভাবে করে দেখাইছি। এবং এটা রেজাল্ট বের করে এই দেখো, ফাইনালি এই যে আই এস জেড ইকুয়াল টু L/2, লেংথের হাফ, এত মিলি অ্যাম্পিয়ার, এত মিলি অ্যাম্পিয়ার, এই একটা প্রবলেম বের করলাম। এবং এখানে যে সমস্ত সূত্র ইউজ করছি, কমপ্লেক্স ফর্মের অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার সূত্রগুলো এখানে দিয়ে দেওয়া আছে। এটা একটু প্র্যাকটিস করবো বসে বসে, কারণ এই প্রবলেমটা এখানে সলভ করতে অনেক সময় লেগে যাবে, সেই জন্য ওখানে দিলাম না। কিন্তু এখানে ছবি টবি এঁকে আমি সব তোমাদের জন্য রেডি করে রাখছি, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা। যদি পারি টাচ করবো, আর নাইলে বইতে করা আছে, দেখা যাক কতদূর আগাইতে পারি। তা এখন এটা আমি তো লাস্ট ক্লাসে একবার বলে গেছি, আজকে আবার একটু জাস্ট একটু রিভিউ টাইপের আর কি। ধরো এই যে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট গামা, এটা তো তোমরা বুঝতে পারছো, এটা আগের ছবিগুলোতে এটা দেওয়া আছে। এখন এটা তো এখানে আবার ওই ছবিটা আঁকা নাই, তবে বুঝতে পারছো যে এই যে ZL, ZL যখন জেড নটের যখন ইয়ে হবে না, সমান হবে না, তখনই রিফ্লেকশন হবে। এবং এই রিফ্লেকশন হলে পরে ইনসিডেন্ট আমরা রিফ্লেক্টেড ওয়েভ, এটা কিভাবে রেশিওটাকে আমরা বলবো গামা। এই গামাটা হলো কোফিসিয়েন্ট অফ
ওয়েভ, এটাকে এইভাবে যদি আমরা ইকুয়েশন দিয়ে লিখি তাহলে এইভাবে এই যে এগুলো সলিউশন ছিল এরকম, ইনসিডেন্ট ওয়েভের সলিউশনটা নিচে আর রিফ্লেক্টেড ওয়েভের সলিউশনটা উপরে। তো এইভাবে এটাকে বিভিন্ন ভাবে প্রকাশ করলাম, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হলো যে এই যে ভি প্লাস, এই যে ভি প্লাস কোএফিসিয়েন্ট গুলো ভি নট প্লাস ভি নট মাইনাস, এই সলিউশনের মধ্যে যে এই কোএফিসিয়েন্ট গুলো ছিল বা অ্যামপ্লিটিউড গুলো ছিল, এগুলোকে যদি আমরা ইন টার্মস অফ এই যে আউটপুট প্যারামিটারস এর রেসপেক্টে যদি আমরা এটাকে বের করি, প্রকাশ করি, তাহলে 16 নম্বর, 16.6, 16.7 এই দুটো ইকুয়েশন দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এটা আমি অনেকবার আগেও দেখাইছি, আগের শিটেও দেখানো হয়েছে। তো এই ভ্যালু গুলো যদি তুমি এবার সলিউশনে বসাও গামার ইকুয়েশনে, এই যেখানে আছে এগুলো, তখন এরকম একটা ইকুয়েশন পাওয়া যায়। এখান থেকে যদি আমি এল ইকুয়াল টু জেড ইকুয়াল টু এল বসাই, দ্যাট মিনস লোড টার্মিনালে বা রিসিভার টার্মিনাল, ওই যে সেন্ডিং এন্ড বলে, রিসিভিং এন্ড হলো উল্টা দিকে, যেখান থেকে আমরা সিগন্যালটা নেব, মানে ইউজার পয়েন্ট। তো ইউজার পয়েন্ট হলো জেড ইকুয়াল টু এল, সেখানে রিফ্লেকশনটাকে এইভাবে প্রকাশ করা যায় 16.9 দিয়ে। যেখানে দেখা যাচ্ছে এই জেড এল এটা হচ্ছে লোড ইম্পিডেন্স, আর জেড নট হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স লাইন দিয়ে, যে ট্রান্সমিশন লাইনটা দিয়ে লোডে কানেক্ট করা হয় তার ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। তো এইটা হলো তাদের এই জেনারেল ইকুয়েশন। এটা যদি লোডে ম্যাচিং হয় তাহলে কি হবে, যদি না হয় তাহলে কি হবে, এই সমস্ত আমরা এটাকে করলাম। এবার এই গামাটা, এটা মনে হয় আমি গত ক্লাসের ক্যারেক্টারিস্টিক্স দেখাই গেছিলাম না, নাকি দেখাই নাই? দেখাইছি না মনে হয়, ইয়েতে দেখাইছিলাম না, ওই ইউনিফর্ম প্লেন ওয়েভে। ইউনিফর্ম প্লেন ওয়েভে এগুলো দেখাই গেছিলাম যে যদি গামা এল যদি এর সমান হয় তাহলে গামার ভ্যালু কত হবে, যদি সমান না হয় তাহলে প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে। এইভাবে গামা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, বা ইয়ে হইতে পারে। তা এগুলো দেখানোর পরে এখন আমরা ওই স্ট্যান্ডিং ওয়েভে আসবো। অ্যাকচুয়ালি এই স্ট্যান্ডিং ওয়েভ, এখন এই স্ট্যান্ডিং ওয়েভটা হলো যখন রিফ্লেকশন হয় তখন যে ইনসিডেন্ট রিফ্লেক্টেড ওয়েভ, ওই মিলিয়ে যে সামেশন ধরি যে সলিউশনটা হয়, এই যে জেনারেল সলিউশন, এই দুটোর এডিশন, রিফ্লেক্টেড এবং ইনসিডেন্ট ওয়েভের এডিশন, এই দুটো হলো মিলে যখন এটাকে জেনারেল সলিউশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, ওই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন। স্ট্যান্ডিং ওয়েভ ইকুয়েশন, এটা স্ট্যান্ডিং ওয়েভ হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া সেটা হলো দুটো ওয়েভ হতে হবে এবং তারা অপোজিট ডিরেকশনে প্রপাগেট করবে, একে আরেকজনের উল্টা দিকে প্রপাগেট করবে, করলে পরে এই ওয়েভটা স্ট্যান্ডিং ওয়েভ হবে। এবং এর এর যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা এইটাকে আমরা যদি লসলেস কন্ডিশনে দেখছি, এই যে আগেও বললাম লসলেস কন্ডিশনে দেখছি, তাহলে ওই আলফাটা বাদ দিয়ে শুধু বিটাটা রাখছি গামার মধ্যে, সেই হিসাবে এই কস সাইন দিয়ে লিখতে পারি। এই যে 16 নম্বর আর 16.18 নম্বর ইকুয়েশন, এই কস সাইন দিয়ে লিখতে পারি। এটা জেনারেল ইকুয়েশন। এর অ্যাম্পলিটিউড যদি নেই আমরা, এই যে অ্যাম্পলিটিউড বা মডুলাস যদি নেই, তাহলে এইভাবে একটা ইকুয়েশন দাঁড় করানো যায় 16.20। এই ইকুয়েশনে দেখা যাচ্ছে এটার এদিকে একটা টার্ম আছে যেটা ফিক্সড, ভি নট প্লাস স্কোয়ার ভি নট মাইনাস স্কোয়ার প্লাস টোয়াইস ভি নট কস অফ এত। তাতে দেখা যাচ্ছে এই কস ফ্যাক্টর বা এই কস ফাংশনের উপর ডিপেন্ড করে এই পুরা মডুলাস অফ বিএসজেড ভ্যারি করবে। তার মানে কসের ভ্যালু -1 অথবা +1 এর মধ্যে ভ্যারি করবে। করলে পরে এটাকে আমরা ধরো আমরা যদি এটাকে এই ফিগার 1-এ আমরা এটাকে জেনারেল একটা ইকুয়েশন, এইটাকে জেনারেল ভাবে ধরি। ধরো টোয়াইস বিটা জেড, এই টোয়াইস বিটা জেড এই পুরাটাকে ধরলাম থিটা, কস থিটা, পুরাটাকে ধরলাম কস থিটা, বিটাও জানি না জেডও জানি না, জেনারেল ভাবে ধরলাম থিটা। তো থিটা ধরলে এই থিটার অনুযায়ী কসের ভ্যালু চেঞ্জ হবে। তো সেই অনুযায়ী আমাদের এই অ্যাম্পলিটিউডের যে ক্যারেক্টারিস্টিক, সেটা এই যে নিচের একটা গ্রাফে আমি দেখাইছি। এটা গত শিটে ছিল না,
যত শিটে ছিল না তাতে দেখা যাচ্ছে, এই দেখো যে স্ট্যান্ডিং ওয়েভ অ্যাম্পলিটিউড, এটাকে এরকম ভাবে একটা অসিলেটিং ফাংশন, কিন্তু এটা পুরোপুরি সাইনও না কসও না, কেমন জানি দেখো যে উপরের পিক গুলো কেমন জানি একটু মোটা, নিচের পিক গুলো কিন্তু মানে নিচের যে মিনিমামটা খুব শার্প, কারণ কস অফ টোয়াইস কি জানি একটা আসছে বিটা জেড। এই জন্য এটা একদম পিওর কস বা সাইনের মতো না, তবে একটা অসিলেটিং, এটা পালসেটিং বা অসিলেটিং সাইন কসের মতোই একটা একটা ক্যারেক্টারিস্টিক্স, যেখানে কিছু পিক আছে আর কিছু ম্যাক্সিমাম মিনিমাম আছে। তো এই পিক গুলো যখন হয় তখন ওটাকে আমরা এই অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম ওখানে হবে, এবং নিচেরটাকে বলবো অ্যাম্পলিটিউড মিনিমাম এই গ্রাফে। এবং দেখা যায় যে এই ডিস্টেন্স গুলো এখানে আমি লিখছি, ইন দ্য ফলোইং অ্যানালাইসিস it is shown that two peaks are separated by λ/2। এখানে এখানে অবশ্য দেখাই নাই, কিন্তু ফলোইং অ্যানালাইসিস থেকে দেখবা এই পিক দুটো অথবা এই মিনিমাম দুটো এরা λ/2 ডিস্টেন্স পর পর রিপিট করে, পিরিয়ডিক। হ্যাঁ, ডিস্টেন্স পিকস, পিরিয়ডিক ডিস্টেন্স বিটুইন টু ভ্যালু। আচ্ছা, তাহলে এবার এই যে এগুলা কিভাবে কি করব, ম্যাক্সিমাম কখন হয়, যে ম্যাক্সিমাম তোমাদের বলছিলাম গত ক্লাসে, এই ম্যাক্সিমাম হবে যখন এই যে কসের ভ্যালু যখন 1 হবে, তখন পুরো অংশটা হয়ে যায় a প্লাস বি হোল স্কোয়ার। এই ফর্মুলা এটা লেখা যায়, তার মানে স্কোয়ার রুট অফ প্লাস মাইনাস দিয়ে এটা এই প্লাস, এইটা হলো তার ম্যাক্সিমাম ভ্যালু। এটাকে এটা ভি নট প্লাস কমন নিয়ে এভাবে লেখা যায়। সেখান থেকে এটা গামা দিয়ে যদি প্রকাশ করি তাহলে এইভাবে লেখা যায় 16.24 নম্বর ইকুয়েশন। গামাকে এভাবে লেখা যায়। একইভাবে মিনিমাম যখন হবে তখন আমাদের এই যে কস থিটার ভ্যালু হবে -1, এবং তখন ওই যে অ্যাম্পলিটিউড যে অংশটা আছে সেটা হবে মিনিমাম, এবং এই ফর্মুলাটা ভিতরেরটা হবে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হলে এটাকেও আমরা প্লাস মাইনাস এইভাবে লিখতে পারি, এবং এটাকে একটু অ্যারেঞ্জ করে গামা দিয়ে যদি প্রকাশ করি তাহলে এটা 28 নম্বর ইকুয়েশন মতো লেখা যায়। তাহলে এইদিকে 24 এটা হলো ম্যাক্সিমাম, আর এটা হলো 28 নম্বর হলো মিনিমাম, যেটা আমরা এই যে থিওরিটিক্যালি এখানে পেয়েছিলাম, এই যে ম্যাক্সিমাম এবং মিনিমাম। এটাকে আবার থিওরিটিক্যালি আমরা একটা ইকুয়েশন ডেরাইভ করে ম্যাক্সিমাম মিনিমাম বের করে এই পেলাম ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কখন হবে সেটা, এবং তাদের রেশিও যদি নেই, যে এই রেশিওটাকে বলা হয় ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও, তা সেটা যদি নেই তাহলে সেটাকে এস দিয়ে প্রকাশ করা হয়, এবং ওই ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড বাই মিনিমাম অ্যাম্পলিটিউড, এটাকে আবার লেখা যায় ওয়ান প্লাস গামা 1 মাইনাস গামা এস। এই এস এর এই থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে এই ইকুয়েশন থেকে দেখা যায়। হ্যাঁ, এটাকে এই ইকুয়েশন থেকেও দেখা যায়, বা এই ইকুয়েশনটাকে যদি আমরা প্লট করি, এই ইকুয়েশনটাকে যদি প্লট করি তাও কিন্তু আমরা বুঝতে পারবো যে এই এস এর ভ্যালু, যেটাকে যদি প্লট করি তাহলে এইরকম একটা প্লট আসে, যেখানে এস এর মিনিমাম ভ্যালু হচ্ছে 1 আর ম্যাক্সিমাম হচ্ছে যেতেই থাকবে আপ টু ইনফিনিটি। তো এইখানে আমি সেটাকে লিখছি, এস এর মিনিমাম ভ্যালু হচ্ছে 1 গামার ভ্যালু যখন 0, আর এস এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ইনফিনিটি যখন গামার ভ্যালু 1। তো গামা 1 মানে হচ্ছে যা দিচ্ছ সব ফেরত আসছে, আর গামা ইকুয়ালস টু 0 মানে যা দিচ্ছ সব চলে যাচ্ছে, ফেরত কিছুই আসছে না। তো ফেরত না আসার অর্থ হচ্ছে ম্যাচড কন্ডিশন। এই ম্যাচড কন্ডিশনটা সময়ে এই আমরা এস মিনিমাম ইকুয়াল টু 1 পাই। এই এস মিনিমাম 1 এটা অনেক জায়গায় কাজে লাগে। ফর এক্সাম্পল এখানে হয়তো বলা নাই, কিন্তু এই লাইনটা লেখা উচিত ছিল, যে যখন তুমি অ্যান্টেনা অ্যানালাইসিস করবা, একটা অ্যান্টেনা বানানোর পরে আমরা আসলে ওটার বিএসডব্লিউআর দেখি, ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও, এই প্যারামিটারটা এস এর ভ্যালু কত দেখি। তো এইটাকে যন্ত্র আছে, এমনকি থিওরিটিক্যালিও এটাকে সিমুলেট করা যায়, সফটওয়্যার আছে, সবাই খোঁজে যে এটা যেন 1 এর কাছাকাছি হয়, এবং বেস্ট অ্যান্টেনা হচ্ছে লেস দেন 2।
গ্রেটার দেন 2টাকে আমরা সাধারণত ওয়ার্স্ট অ্যান্টেনা বলি, ওখান থেকে ভালো পাওয়ার রেডিয়েট হবে না। 2 এর নিচে যেগুলো আছে 1.1, 1.2, 1.3, 1.4, এমনকি 1.06, 1.05 এই সমস্ত, মানে 1.1 এরও নিচে, একেবারে একের কাছাকাছি, যত কাছাকাছি আসতে পারবে তত ভালো, তত আমরা বলি ম্যাচড কন্ডিশন। এই যে দেখো নিচে দিয়ে কনক্লুশন লিখছি, সরি, ফর এ ম্যাচড লোড এস উইল বি অ্যাজ স্মল অ্যাজ পসিবল। এই জন্য মাইক্রোওয়েভ সার্কিটে যখনই তুমি দেখবা কোনো সার্কিট ডিজাইন করো অথবা কোনো কিছু ডিজাইন করো, ডিভাইস ডিজাইন করো, এই উদ্দেশ্যই থাকে কি করে এস ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিওটাকে আমরা কম করতে পারি, একের কাছাকাছি, ইউনিটির কাছাকাছি আনতে পারি। তাহলে এবার গামার কথা গেল, এবার ডিস্টেন্স, ক্যালকুলেশন অফ ডিস্টেন্স বিটুইন টু ম্যাক্সিমা। ওই যে থিওরিটিক্যালি আমি বললাম ফ্রম দ্য অ্যানালাইসিস, ম্যাক্সিমা দুটার ডিস্টেন্স হচ্ছে, সেপারেশন ডিস্টেন্স হচ্ছে λ/2। সেটা এখানে এই যে প্রমাণ করে দেখানো হচ্ছে। তাহলে এখানে VSW ম্যাক্সিমাম গিভেন 22 তে দেওয়া আছে, যখন কখন হবে n এর ভ্যালু 1, 2, 3 এভাবে ভ্যারি করবে, তো সেটা আমরা এই n এর ভ্যালু 1 এর জন্য এই z বের করলাম, z হলো π/β। n এর জন্য 2 n 2 এর জন্য বের করলাম, সেটা হলো টুয়াইস π/β। n2 z at a distance n equal to 2 at z maximum at a distance n equal to 1 বিয়োগ করলে z হলো, যেহেতু z হচ্ছে তোমার লেংথ বা স্পেস কোঅর্ডিনেট, তো সেটাকে বিয়োগ করে পেলাম λ/2। তো একটু আগে যে আমি ওখানে উপরে বলছি যে থিওরিটিক্যালি এটাকে আমরা প্রমাণ করব যেটা আসলে λ/2 ডিস্টেন্স দূর দূরে থাকে ম্যাক্সিমা গুলো অথবা মিনিমা গুলো। এটাকে আবার একটা একটা টিপিক্যাল গ্রাফ একেবারে এক্সাম্পল হিসাবে যে এই ছবিতে দেওয়া আছে, যেখানে আমি আঁকছি সেটা হলো এই ভ্যালুগুলো নিয়ে আঁকছি। ল্যামডা হলো 4 মিটার, এইগুলো নিয়ে যে ছবিটা আঁকছি, আইকে দেখালাম যে যখন আমাদের এই দুটা পিক আছে, একটা পিক হচ্ছে z = 2 তে, আর একটা হচ্ছে z = 4 এ। দেখো দুটা পিকের ডিফারেন্স হচ্ছে 2 মিটার। 2 মিটার মানে হচ্ছে 2 মিটার মানে হচ্ছে λ/2। এই যে λ/2 মানে হচ্ছে 2 মিটার। ছবি তো দেখালাম এটা এঁকে, যে ওই ইকুয়েশনটাকে প্লট করলে এরকম ভাবে আসে। তো এইরকম ভাবে এই যে এখানে আবার ওই ইকুয়েশন দেখানো হলো যে এটা যখন ম্যাক্সিমাম যখন হবে তখন আমরা 4 পাবো, আর যখন মিনিমাম হবে তখন পাবো আমরা 1। তো এই গেল ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিওর কথা গেল, যে এটা স্ট্যান্ডিং ওয়েভ রেশিও এস, এটা আমাদের খুবই দরকার, এবং আমরা যে কোনো ডিজাইনের জন্য এটা আমাদের মনে রাখতে হবে যে 1 এর কাছাকাছি কখন হয় সেটা আমরা দেখব, যে কোনো ডিজাইন করেই দেখবো যে আমার এখানে আসলে ম্যাচিং হলো কিনা। এবার আসো কারেন্ট স্ট্যান্ডিং ওয়েভ রেশিও, যেটা আসলে এই যে এখানের অ্যানালাইসিস থেকে তুমি দেখতে পাবে যে এই কারেন্ট স্ট্যান্ডিং ওয়েভ রেশিও এবং ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও আসলে একই। এট দ্য এন্ড যদি আমি দেখাই তাহলে দেখবা যে এই দুটো একই। এই যে দেখো, এই ম্যাক্সিমাম কারেন্ট ম্যাক্সিমাম বাই কারেন্ট মিনিমাম, এই দুটাকে যদি আমি ইকুয়েশনে প্রকাশ করি তাহলে এইরকম ভাবে একটা ইকুয়েশন আসে। হ্যাঁ, এরকম একটা ইকুয়েশন আসে যেটা অ্যাকচুয়ালি এস, ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও। এবং এটা ইকুয়েশন লিখছি এখানে, দেখো 48 হচ্ছে এই ইকুয়েশনটা। From equation 48 it is seen that the current standing wave ratio is same as voltage standing wave ratio। এটা আমরা আগে পেয়েছিলাম, সেটা দেখালাম এখানে প্রমাণ করে। এখন ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও, কারেন্ট স্ট্যান্ডিং ওয়েভ রেশিও, ডেরিভেশন একই, ডেরিভেশন একই, একইভাবে ডেরাইভ করছি। সেটা দেখো কিভাবে করলাম একটু বলি। জেনারেল সলিউশন হচ্ছে এই যে আইএস, এটার জেনারেল সলিউশন হচ্ছে এইভাবে, ফরওয়ার্ড গোয়িং ওয়েভ এবং এইভাবে ব্যাকওয়ার্ড গোয়িং ওয়েভ বা রিফ্লেক্টেড ওয়েভ। এখানে অ্যাকচুয়ালি ছিল I0+ I0- ছিল, এই কোএফিসিয়েন্ট গুলিকে রিপ্লেস করছি ভোল্টেজ দিয়ে। তখন একটা এই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স দিয়ে ভাগ করতে হয়, আদারওয়াইজ হয় না। তো ভাগ করলে এটা এটা কারেন্ট থেকে ভোল্টেজে কনভার্ট করা গেল, তখন আমাদের এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে আননোন কমে আসে, দুটো আননোন কমে আসে। তো সেটাই করলাম, করে এইভাবে ইকুয়েশন দাঁড় করালাম। এবার যেহেতু
ভি নট প্লাস, ভি নট মাইনাস, এদের ভ্যালু আমরা জানি। হ্যাঁ, এদের ভ্যালু আমরা জানি, এই ভ্যালুগুলো আমরা বসায় আমরা এই বিভিন্ন রকম ক্যালকুলেশন করতে পারবো। এবং এটা যেহেতু লসলেস, লসলেসের জন্য কস এবং সাইন ফাংশন ইনভলভ, কস এবং সাইন ফাংশন ইনভলভ, এবং এই হচ্ছে আমাদের আই এর ইকুয়েশন। এটা অলমোস্ট ভোল্টেজের মতোই, তবে শুধু এটা জেড ইম্পিডেন্স আছে, জেড নট ইম্পিডেন্স দিয়ে ভাগ করতে হয়। ঠিক কারেন্টের যদি আমরা ম্যাগনিচিউড নেই, এরকম ম্যাগনিচিউড নিলাম, তাহলে এরকম একটা ইকুয়েশন দিয়ে ওই ভোল্টেজ ইকুয়েশনের মতোই আমরা ডেরাইভ করতে পারি। তবে ওখানে ছিল, এখানে ছিল, এটা প্লাস ছিল, এটা খেয়াল করে দেখো, এটা ছিল প্লাস, প্লাস টোয়াইস ভি নট প্লাস ভি নট মাইনাস কস অফ এত। আর কারেন্টের জন্য আসছে একটা মাইনাস সাইন, আর এখানে আসছে 1/z নট। এই দুটো জিনিসই শুধু বদলে গেছে ইকুয়েশন, আদারওয়াইজ বাকি সব ঠিক আছে। তো এই ইকুয়েশনটাকে এবার তুমি ম্যাক্সিমাম কন্ডিশন কখন হবে, কস থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করবে। কস থিটার ভ্যালু ডিপেন্ড করলে আমাদের আসতেছে কি, এই যে হ্যাঁ, এই যে দেখো মিনিমাম, এই মিনিমাম পাবো কিভাবে আমরা, মিনিমাম পাবো আমরা এই যে এইভাবে, কস টুয়াইস বিটা জেড ইকুয়াল টু 1 যখন হবে তখন আমরা মিনিমাম পাবো। হ্যাঁ, যখন এটা 1 হবে তখন আমরা মিনিমাম পাবো। আচ্ছা, স্যার কারেন্টের জন্য যেহেতু ফর্মুলা উল্টাই গিয়েছে, তাইলে কি কারেন্ট স্ট্যান্ডিং ওয়েভ রেশিও ভোল্টেজ রেশিও রেসিপ্রোকাল হবে? হ্যাঁ, না, কোনটা রেসিপ্রোকাল হবে, ওই স্ট্যান্ডিং ওয়েভ রেশিও? জি স্যার। না, ওটা তো এই যে প্রমাণ করলাম, এই জন্যই তো প্রমাণ করলাম এটা, এই মানে যে দুইটা ইকুয়ালি হবে? ইকুয়াল হয়, ইকুয়াল হয়। এই যে মিনিমাম বের করলাম, এই যে মিনিমাম বের করলাম, জি মিনিমামের ইকুয়েশন হলো এই কন্ডিশন, এই কন্ডিশন হলে এই মিনিমাম মিনিমাম পাবো আমরা এই ইকুয়েশন দিয়ে। শুধু দেখো এই ইকুয়েশন, এটা এইখান থেকে গামা দিয়ে প্রকাশ করলে হয় এইভাবে। তাহলে ও দেখো আচ্ছা জি এই যে আইএস মিনিমাম, এই আইএস মিনিমাম এবং ভোল্টেজ মিনিমামের ইকুয়েশন গুলি খেয়াল করো তুমি। ধরো 1643 এবং 1643 এবং ভোল্টেজ মিনিমামের ইকুয়েশনটা গেল কই, ভোল্টেজ মিনিমামের ইকুয়েশন হচ্ছে 1628। জি। হ্যাঁ, 1628। এটাকে কপি করতে পারবো কিনা জানি না, দেখি কপি করলাম, কিন্তু ওখানে নিয়ে পাশাপাশি প্রিন্ট করতে প্লেস করতে চাচ্ছি। এবার কারেন্ট মিনিমাম হলো নিচের পেজে, এইখানে। তো এই হচ্ছে কারেন্ট মিনিমামের ইকুয়েশন এইটা। কারেন্ট মিনিমাম দেখি এখানে কি আমি জায়গা করতে পারবো, নিবে ওখানে? ও, এটা হবে না, এখানে এখানে পারবো না। ঠিক আছে, এটা হবে না। দেখো মিলে দেখো, এই দুইটাই কিন্তু মাইনাস। এই যে ভি নট 1 মাইনাস গামা, আচ্ছা, এটাকে আমি ওয়ার্ডে বোধহয় করতে পারবো না। ওয়ার্ডে করতে পারবো, হ্যাঁ আসছে, ওয়ার্ডে আসছে। এটা কি আসলে একটা, না এটা তো না, হলো না, হলো না, এটা হলো না। তোমরা ভালো করে খেয়াল করো, দেখবে দুটো ইকুয়েশনই মাইনাস, 1 মাইনাস গামা, এবং ওটাও, এটা হলো 43, ওটা হলো তোমার এই কত জানি ছিল, 18 না কত, এটা ছিল তোমার 28। হ্যাঁ, 28, 28 এ দুইটাই কিন্তু 1 মাইনাস গামা দিয়ে শুরু, খেয়াল করে দেখো। ঠিক একইভাবে এই কারেন্ট ম্যাক্সিমামের জন্য, কারেন্ট এটা তো হলো গেল মিনিমাম পেলাম, এবার ম্যাক্সিমাম যদি যাই আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি সবই এক, রাইট, এই তো কথাটা, হ্যাঁ রাইট রাইট, ভি ইকুয়াল টু আই আর। হ্যাঁ, আর এর জায়গায় আর মানে হচ্ছে ইম্পিডেন্স, তো এখানে হলো জেড নট, আর কিছু না। এই
তাহলে এইদিকে যদি তুমি ইম্পিডেন্সটাকে ওই 1/z0 আছে না, 1/z0টাকে যদি বাম দিকে নিয়ে আসো, তাই না, বাম দিকে নিয়ে আসলে কি হচ্ছে, ডান দিকটা হলো ভোল্টেজ আর বাম দিকটা হচ্ছে কারেন্ট মাল্টিপ্লাইড বাই ইম্পিডেন্স। ব্যাপারটা বুঝতে পারছো? এর ফলে এই দুটো রেশিও যদি করো তুমি, এই যে 48 ইকুয়েশন আমরা রেশিওটা নিছি, তাতে দেখা যায় এই 48 ইকুয়েশনের রেশিও আর ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও একই একই। আচ্ছা, তো এবার এই ছবিতে আরেকটু দেখো, ছবিতে কি করলাম আমি, এখন এই ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও একই। তো এখন এখানে এখানে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে যেটা উপরে বলে আসছি, যে এখানে বলে আসছি, এখানে বলে আসছি কি বলে আসছি দেখো, ইকুয়েশন 39, এই যে উপরের ইকুয়েশনটা, মানে কারেন্ট স্ট্যান্ডিং ওয়েভের অ্যাম্পলিটিউডটা, এই অ্যাম্পলিটিউডটা 39 ইকুয়েশনের এই অ্যাম্পলিটিউডটা কি হয়েছে, ইজ প্লটেড অ্যাজ শোন ইন ফিগার 4a। 4a তে আমরা এটাকে এই ইকুয়েশনটাকে প্লট করলাম, এই এই যে এই 4a, এটা 4a। ইন ফিগার 4b, 4b তে কি করলাম, amplitudes of voltage standing wave and current standing wave are plotted for comparison। মানে আমি পরবর্তী ছবিতে এই যে বিতে কারেন্ট এবং ভোল্টেজের দুটো ছবিকে পাশাপাশি আঁকলাম। দেখো লালটা হলো ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ আর এই গ্রিনটা হলো কারেন্ট স্ট্যান্ডিং ওয়েভ, যেটা এই এই ফর্মুলাটা কিন্তু আমরা অ্যান্টেনাতে ইউজ করব, এই ইউজফুলনেসটা। দেখো যখন ভোল্টেজ মিনিমাম তখন কারেন্ট কিন্তু ম্যাক্সিমাম, এই প্রপার্টিটা অ্যান্টেনার থিওরিতে কাজে লাগানো হয়। এইটাই এখানে বলছি, যে দেখো এখানে বলছি in figure 4b, amplitudes of voltage standing wave and current standing wave are plotted for comparison. It is seen that the patterns of current standing wave is opposite to that of voltage standing wave, opposite. For example, at z equal to 2 meter, voltage standing wave is maximum, whereas current standing wave is minimum. This property will be useful in describing the working principle of antenna. এটা থিওরিটিক্যালি এই প্রপার্টিটা দেখানো হবে, এই যেমন এই যে দেখাইছিলাম 2 মিটার দূরে, 2 মিটারে যখন ভোল্টেজ যখন ম্যাক্সিমাম, কারেন্ট তখন মিনিমাম। আচ্ছা, এখন এখানে তোমাদের একটা, মানে তোমরা যেহেতু এই ইকুয়েশনে তোমরা বুঝতে পারবা, যেটা একটু আগে বলছিলাম আমি, এই ইকুয়েশনে বলছিলাম, সেটা হলো এই যে এখানে ধরো কারেন্ট, এখানে হলো এদিকটা হলো ভোল্টেজ আর ওদিকে হলো কারেন্ট। আচ্ছা, তা এখন এইটা 16.45, আচ্ছা না এটা হলো ম্যাক্সিমাম। আচ্ছা ম্যাক্সিমাম 45 দিয়ে কি, এটা ম্যাক্সিমাম মিনিমাম দিয়ে বুঝানো, এটা ফেজ না। আমি যেটা বলছি যে তোমাদের এখানে সেটা হচ্ছে, আচ্ছা সেটা হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, সেটা হচ্ছে ধরো ধরো এই ছবিতে আমরা যাই, যদি এই ছবিটা আবার খেয়াল করো, ফিগার 4 এর বি, ফিগার 4 এর বিতে কি বোঝা গেল দেখো, থিওরিটিক্যালি কি বোঝাচ্ছে, যে ভোল্টেজ যখন ম্যাক্সিমাম, কারেন্ট তখন মিনিমাম, এই যে 2 মিটার দূরে। এর থিওরিটিক্যাল মিনিংটা কি, থিওরিটিক্যাল মিনিং, কেন ভোল্টেজটা ম্যাক্সিমাম, কেন কারেন্টটা মিনিমাম, কেন এটা হলো। আচ্ছা, ট্রান্সমিশন লাইনের যে একটা ইম্পিডেন্স 2 মিটার দূরে, এটাকে আমরা আরবিট্রারি জেড ইকুয়াল জেড ইন at z equal to 2 এইভাবে বলতে পারি। দ্যাট মিনস ইনপুট ইম্পিডেন্স জেড ইন, যেটা আমরা বের করছিলাম ওই অনেক আগে সেকেন্ড লেকচারে, জেড ইন, সেই জেড ইন এর অবস্থাটা কি হবে বলতো, ভোল্টেজ ম্যাক্সিমাম, কারেন্ট মিনিমাম, মানে কারেন্ট কম যাচ্ছে, কম মানে কি, সবচেয়ে কম যাচ্ছে। তাহলে এখানে এই ট্রান্সমিশন লাইনের ওই জায়গায় ইনপুট ইম্পিডেন্সটা কিরকম ফিল হবে বলতো।
ট্রান্সমিশন লাইনের অন্য জায়গার তুলনায়, ফর এক্সাম্পল at a distance L equal to Z equal to Z equal to 2 মিটার, Z equal to 2 মিটার যদি হয়, যেখানে কারেন্ট সবচেয়ে কম কিন্তু ভোল্টেজ সবচেয়ে বেশি, এইখানে ইম্পিডেন্সের কথা যদি আমরা আনি, ইনপুট ইম্পিডেন্স, তার কি অবস্থা হবে? কে ম্যাক্সিমাম কে মিনিমাম? ইম্পিডেন্সটা কি ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে? স্যার ম্যাক্সিমাম হবে। ইম্পিডেন্স, স্যার হ্যাঁ, ভেরি গুড। ইম্পিডেন্স ম্যাক্সিমাম হবে বলেই তো কারেন্ট কম যাচ্ছে। ভেরি গুড। তাহলে এই তো, এইটা এখন তোমরা বুঝে গেছো। এই যে এই ফিগারটা এই জন্যই আঁকা হয়েছে এখানে, এই জন্যই এখানে আঁকা হয়েছে। এবং বলছিলাম না এই ছবিটা আমরা অ্যান্টেনাতে ইউজ করবো, অ্যান্টেনাতেও আমরা এরকম ভাবে ইউজ করি, যেখানে ভোল্টেজ ম্যাক্সিমাম কারেন্ট মিনিমাম এইরকম, অথবা কারেন্ট ম্যাক্সিমাম ভোল্টেজ মিনিমাম, এই সমস্ত জায়গা আমরা খুঁজি। তো দেখবা এইগুলি এখন এইটা এখন বুঝতে পারছো যে যেখানে ভোল্টেজ ম্যাক্সিমাম সেখানে অ্যাকচুয়ালি ইম্পিডেন্স ম্যাক্সিমাম, আবার যেখানে ভোল্টেজ মিনিমাম সেখানে অ্যাকচুয়ালি ইম্পিডেন্স মিনিমাম। মিনিমাম ইম্পিডেন্স বলেই কারেন্ট অনেক যাচ্ছে। তাহলে একটা ট্রান্সমিশন লাইনের কোনো জায়গার তুলনায় কোনো জায়গায় কারেন্ট দেখো কম বেশি হচ্ছে, দেখছো ব্যাপারটা? এই একই লাইনে এখানে হচ্ছে কম ফিলিংস, এখানে হচ্ছে বেশি টেম্পারেচার, জায়গায় টেম্পারেচার বেড়ে যাচ্ছে। সেই জিনিসটা এই থিওরিটিক্যালি এখানে আমি এই যে লিখছি এখানে, এই যে ইন ফিগার 4b the impedance at Z equal to 2 meter is maximum because here voltage is maximum and current is minimum. So we can define Z maximum. Actually এটা লেখাটা ঠিক হয় না, উল্টাপাল্টা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটাই হবে, এটা আগে লিখছিলাম, এটা চেঞ্জ করা হয় না, যাই হোক। তাহলে Z in maximum কি হলো? V max by I minimum, এবং সেটাকে যদি আমরা এভাবে ভ্যালুগুলি বসাই তাহলে এই Z নট S আসে। ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? এই যে ভোল্টেজ স্ট্যান্ডিং ওই রেশিওটাকে যদি Z নট দিয়ে মাল্টিপ্লাই করি, সেই ওহমটাই হবে ম্যাক্সিমাম ওহম, ম্যাক্সিমাম ওহম। আবার মিনিমাম, যেখানে যেমন Z ইকুয়াল টু 3 মিটারে যেখানে ভোল্টেজ মিনিমাম কিন্তু কারেন্ট ম্যাক্সিমাম, এই জায়গাতে যদি আমরা ভোল্টেজ ইম্পিডেন্স ডিফাইন করি, যেখানে ইম্পিডেন্স মিনিমাম, ইনপুট ইম্পিডেন্স মিনিমাম, সেটাকে আমরা এইভাবে ভি মিনিমাম আই ম্যাক্সিমাম ইকুয়েশন গুলো, এই যে উপরের ইকুয়েশন গুলোর থেকে এনে সাবস্টিটিউট করি, তাহলে দেখা যায় এবার ইকুয়েশনটা আসতেছে এই জেড নট বাই এস। এখন এস হচ্ছে তো অ্যাকচুয়ালি আইডিয়ালি হচ্ছে 1 হচ্ছে ম্যাচড কন্ডিশনে, ম্যাচড কন্ডিশনে 1 হচ্ছে আমার ভ্যালু। দ্যাট মিনস তখন ওই জায়গাতে ইনপুট ইম্পিডেন্স এবং ট্রান্সমিশন লাইনের যে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স সমান হবে। কিন্তু যদি এস গ্রেটার দেন 1 হয়, মিনস মিসম্যাচ হয়, তাহলে ইম্পিডেন্স কি হবে? ওটার চেয়ে কমে যাবে। এই হলো কথা, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স থেকে ওর ভ্যালু কমে যাবে ওই জায়গাতে। সামথিং গ্রেটার দেন 1 যদি ভাগ করো সামথিং ডিভাইডেড বাই গ্রেটার দেন 1, তখন তার ভ্যালু আগে যাকে ডিভাইড করছো তার থেকে কমে আসে, তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স হচ্ছে এটা কমে যায়। তো এই যে ইম্পিডেন্স কমে যাওয়া, এই কমে যাওয়াটা আমাদের একটা মাথার একটা মাথা ব্যথা, অ্যান্টেনা ডিজাইনের সময় একটা মাথা ব্যথা। দেখবা যখন আমরা ইয়াগি অ্যান্টেনা ডিজাইন করব, তখন এক একটা স্টিক এডিশনের সঙ্গে সঙ্গে এই ইম্পিডেন্স কমতে থাকে। তো ইম্পিডেন্স যত কমবে তত তো আমাদের ওই অ্যান্টেনার বাইরের এয়ারের সঙ্গে ম্যাচিং হয় না, কারণ এয়ারের ভিতর দিয়ে যখন একটা ওয়েভ যায় তখন সেই ইম্পিডেন্স ফিল করে 120 পাই। এবং এই তুমি যদি অ্যান্টেনা বানাও তাহলে দেখা যায় এই কোনো কারণে সিঙ্গেল রড দিয়ে যদি বানাও তাহলে তার এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স পাবো, কিন্তু ওতে গেইন বেশি পাওয়া যায় না। যদি মাল্টিপল স্টিক ব্যবহার করো
তখন কিন্তু আমাদের গেইন বাড়ে, হ্যাঁ, বাই স্যাক্রিফাইং ইনপুট ইম্পিডেন্স কমে যায়, এই হলো ভেজাল। তখন তুমি কিন্তু মোর দেন ওয়ান স্টিক ইউজ করে অ্যান্টেনা যদি বানাও, যাকে আমরা বলি অ্যারে অ্যান্টেনা, হ্যাঁ, অ্যারে অ্যান্টেনাতে তোমার গেইন বেশি পাবে, তোমার যা যা উদ্দেশ্য তুমি সব পাবে, কিন্তু ইনপুট ইম্পিডেন্স কমে যায়। সেই জন্য ইনপুট ইম্পিডেন্স বাড়ানোর জন্য আবার কতগুলি কায়দা আমরা বৈজ্ঞানিকরা বাইর করছে, সেটা দেখবো যখন আমরা ইয়াগি অ্যান্টেনা পড়বো। তখন দেখবা যে এই ইনপুট ইম্পিডেন্স কি করে বাড়ানো যায়, কত বেশি রাখানো যায়, এবং ওই ম্যাচিং এর জন্য কি কি করতে হয়। এই যে কতগুলো ইকুয়েশন সেখানে দিয়ে গেলাম, এই 1549 1560 এই ইকুয়েশন গুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো অ্যান্টেনাতে গিয়ে কাজে লাগবে। রিফ্লেকশনের এই কাহিনীগুলো আসলে কারেন্ট পড়ার উদ্দেশ্য হলো কারেন্টকে আসলে আমরা এই পাওয়ারের মধ্যে ব্যবহার করব, এবং এই ইম্পিডেন্স, এই দুইটা ডিটারমাইন করার জন্যই কারেন্ট স্ট্যান্ডিং ওয়েভ রেশিও পড়তে হয়। কারেন্ট স্ট্যান্ডিং ওয়েভ রেশিও না, কারেন্ট স্ট্যান্ডিং ওয়েভ পড়তে হয়। তো কারেন্ট স্ট্যান্ডিং ওয়েভ পড়লে তখন আমাদের ধারণা আসে কিভাবে ইম্পিডেন্স বাড়ে, কিভাবে ইম্পিডেন্স কমে, কত টাইমস কিভাবে কমে, এটা বোঝা যায়। তার মানে ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও যত বেশি হবে তত ইম্পিডেন্স তাড়াতাড়ি কমতে থাকে, এই আর কি। এবং এটা বাড়ানো যায় না, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের চেয়ে বাড়ানো যায় না। এনিওয়ে, এখন আমরা এটা একটা ওখান থেকে একটা ধারণা পেলাম যে আমাকে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স কিভাবে রাখতে হবে, কত রাখতে হবে, এইরকম আর কি। কারণ ওর উপরে উঠাইতে পারবা না, তবে ম্যাক্সিমাম যেখানে হবে সেটা তো তোমার মাল্টিপ্লাই, এটা ম্যাক্সিমাম হবে, এটা বুঝেই যাচ্ছে। জেড নট এস এটা মাল্টিপ্লাই হচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে সাধারণত কমে যায় অ্যান্টেনা ক্যারেক্টারিস্টিক্স গুলো, সেই কমলে পরে এটা ভেজাল আছে। আচ্ছা, বাড়ানোর প্রবলেমটা আছে, কিন্তু কমাটাই আমরা বেশি লক্ষ্য করি ডিজাইনের মধ্যে একটা স্ট্রিনজেন্ট কন্ডিশন যে কমে যায়। তো সেটাকে কি করে বাড়ানো যায় সেটা যখন অ্যান্টেনা পড়বো দেখবো। এখন এই যে কারেন্ট স্ট্যান্ডিং ওয়েভ এবং ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ তার উপরে পড়ে আসলাম, এই দুটোর ইউজফুলনেস বাড়ে পাওয়ারে। এবং এই ইকুয়েশনটা আমরা যখন ওই ইউনিফর্ম প্লেন ওয়েভ যখন আমরা পড়ছিলাম, তখন আমরা এই ইকুয়েশনটা আমি পয়েন্টিং ভেক্টর যখন পড়াইছিলাম তখন এই ইকুয়েশনটা দেখাই গেছি। তোমার কি মনে আছে কিনা, এখানে এই যে হাফ অফ রিয়েল অফ ভিএস ইন্টু আইএস কমপ্লেক্স কনজুগেট, এই ইকুয়েশনটা আমি আগে ডেরাইভ করছিলাম, তোমাদের কি মনে আছে? এটা ছিল অ্যাকচুয়ালি এই হাফ অফ রিয়েল অফ এই কমপ্লেক্স কি হলো ভিএস এবং অথবা আরেকটা ই এবং এইচ ছিল বোধহয়, এখানে ছিল ই, এখানে ছিল এইচ, মনে আছে? ই এইচ, এবং এটা ফেজর ফর্মে ছিল সেই ইকুয়েশনটা। তো সেটা থেকে আমরা দেখি ওখানে আছে কিনা এটা। পয়েন্টিং ভেক্টর কোথায় পড়াইছি? পোলারাইজেশন, পয়েন্টিং ভেক্টর ক্লাসে এটা বের করছি। পয়েন্টিং ভেক্টর এই যে যখন আমাদের দুটা হবে তখন এই টাইম অ্যাভারেজ, এই যে ইকুয়েশনটা, হ্যাঁ, তো এই ইকুয়েশনটা তো হ্যাঁ, এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, এই যে ইকুয়েশনটা, এই যে 920, একটু বড় করব, স্যার আগেরটাই ঠিক ছিল। তাই আগেরটাই ঠিক ছিল? জি স্যার। এই যে দেখা যাচ্ছে ইকুয়েশন 920 অনেক বড় হয়ে গেছে। আচ্ছা,
920 দেখো পি অ্যাভারেজ পাওয়ার সেটা হচ্ছে হাফ অফ রিয়েল অফ ই ক্রস এইচ কমপ্লেক্স কনজুগেট। তো ই আর এইচ, আমি বলছি ই হলো ফিল্ড, তাই না? তো ই ফিল্ড যদি হয় এর এই ফিল্ডের সঙ্গে লোয়ার ফ্রিকোয়েন্সি কারেন্ট ভোল্টেজের সঙ্গে কোনটা ডাইরেক্টলি প্রপোর্শনাল? ইর সাথে, ইলেকট্রিক ফিল্ডের সাথে ভোল্টেজ কারেন্টের কোনটা প্রপোর্শনাল? ভোল্টেজ। ই হচ্ছে ভোল্টেজ, হ্যাঁ গুড। আর এইচ হচ্ছে কারেন্ট, মনে আছে এগুলো বলে গেছিলাম। ম্যাগনেটিক ফিল্ড ডাইরেক্টলি টু দা কারেন্ট আর ইলেকট্রিক ফিল্ড প্রপোর্শনাল টু দা ভোল্টেজ, ঠিক আছে? তাই কারেন্টের এখানে কমপ্লেক্স কনজুগেট নিতে হবে। তাহলে এবার দেখো আমরা এবার যদি ওই ইকুয়েশনে যাই, যেখানে আমাদের এই যে এখানে না, এটা তো আবারও একই জিনিস ইয়ে করলাম মনে হয়, সরি এটা না, সেটা কোথায় গেল? এইটা মনে হয়, এইটা নাকি আর দেখি না, এইটাই মনে হয়। দেখো এইখানে কিনা, হ্যাঁ হ্যাঁ এইখানে, ঠিক আছে। এবার দেখো, এই দেখো কারেন্টের উপরে কমপ্লেক্স কনজুগেট আর ভোল্টেজ, ঠিক আছে। তাহলে এখানে এই যে অ্যাভারেজ পাওয়ার এট লোড, এল মানে লোডে হাফ অফ রিয়েল অফ ভিএস জেড ইকুয়াল টু হচ্ছে এল ডিস্টেন্সে, জেড ইকুয়াল টু এল ডিস্টেন্সে। এই হলো এই যে জেড ইকুয়াল টু এল ডিস্টেন্সে আমরা পাওয়ার বের করব। জেড ইকুয়াল টু এল ডিস্টেন্সে পাওয়ার বের করার মানে হচ্ছে, তার মানে যেখানে আমরা কি ক্যারেক্টারিস্টিক, সরি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বের করছিলাম লোড টার্মিনালে, সেখানেই পাওয়ার বের করছি। তো সেই পাওয়ারের ইকুয়েশন হচ্ছে, জেনারেল ইকুয়েশন হলো এটা। এখন এই ভিএস এবং আইএস এরা হচ্ছে জেনারেল একটা সলিউশন। এই জেনারেল সলিউশন গুলিকে আমরা যদি এভাবে লিখি এবং এদের ওই ভি প্লাস এই সমস্ত করে কমপ্লেক্স কনজুগেটটা এনে এটা করে তারপরে আবার এই সমস্ত যদি আমরা একটু ইয়ে করি, তাহলে এই দুটাকে মাল্টিপ্লাই করে, কি বলে, ভোল্টেজ এবং কারেন্টকে মাল্টিপ্লাই করে এখানে আনা যায়। এনে এটাকে এই যে এই একটা রেশিও আছে, এই ভি নট মাইনাস বাই ভি নট প্লাস এর রেশিও একটা, আর এখানে আছে ভি নট মাইনাস কমপ্লেক্স কনজুগেট বাই ভি নট প্লাস এর কমপ্লেক্স কনজুগেট। তো এই রেশিও গুলোর যদি ভ্যালু বের করে যদি এখানে বসাই, মানে ওই উপরের ইকুয়েশনে এগুলা বসালে গামা টার্মে এইভাবে লেখা যায়, ইন টার্মস অফ গামা এভাবে লিখতে পারি। এবার এই গামা জিনিসটা কি আসলে? গামা এট এ ডিস্টেন্স এল, এটাকে যদি আমরা দেখো কি লিখছি, ইকুয়েশন 1613, উই নো দ্যাট গামা এল ইজ কমপ্লেক্স। 1613 ইকুয়েশন কোনখানে? এটা 1613 অনেক আগে ফেলে আসছি। 1613 গামা এল বা গামা জেড ইকুয়াল টু এল, হ্যাঁ ধরো এই ইকুয়েশনটা 1613 ইকুয়েশন এটা, এবং এখানে জেড এর ভ্যালু যদি তুমি এল বসাও তাহলে তো এটা গামা জেড এল হলো না, লোডের অ্যাক্রসের গামা। তো এই গামাটা খেয়াল করে, এটা কিন্তু কমপ্লেক্স, ই টু দি পাওয়ার জে অফ টোয়াইস বিটা কি জানি একটা আছে। তো ই টু দি পাওয়ার জে মানে এটা হলো সাইন এবং কস ঢুকে আছে না এর মধ্যে, সাইন এবং কস ঢুকে আছে। দ্যাট মিনস এই 1613 ইকুয়েশনটা হচ্ছে কমপ্লেক্স। ইন আদার ওয়ার্ডস গামা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো গামা যদি কমপ্লেক্স নাম্বার হয়, যেটা আমি এখানে বলে গেছি, এই যে গামা এল ইজ কমপ্লেক্স এন্ড গামা এল মাইনাস গামা এল কনজুগেট কমপ্লেক্স কনজুগেট ইজ ইমাজিনারি। দ্যাট মিনস এই প্রথমে একটা টার্ম কমন নেওয়া হলো কোএফিসিয়েন্ট, তারপরে আরেকটা টার্ম আছে 1 মাইনাস গামা স্কয়ার প্লাস সেকেন্ড একটা টার্ম আছে গামা এল মাইনাস গামা এল কমপ্লেক্স কনজুগেট। এই টার্মটা হলো
ইমাজিনারি, কিন্তু আমি এই পুরোটা কিন্তু ব্র্যাকেট দিয়ে রাখছি যে আমাকে রিয়েল অংশ নিতে হবে। আমার ইমাজিনারি বা কমপ্লেক্স থাকলে শুধু রিয়েল পার্টটা নিতে হবে। তো যেহেতু এখানে এই অংশটা রিয়েল, খেয়াল করো এই যে স্কোয়ার করে ফেলছি, এই গামা এল কে স্কোয়ার করে ফেলা, গামা স্কোয়ার করে মানে অ্যাবসলিউট করে স্কোয়ার করে নেওয়া মানে হচ্ছে এই অংশটা রিয়েল হয়ে গেছে। ফলে এখানে আর কমপ্লেক্স নাই, এই অংশটা রিয়েল। ফলে এই অংশটা বাদ দিয়ে এই রিয়েল টার্ম উঠাই দিয়া এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, পি অ্যাভারেজ কে লিখতে পারি এই ইকুয়েশন দিয়ে। বুঝতে পারছো? 57 ইকুয়েশন নাম্বার 57 এবং 58 এই দুটো ইকুয়েশন কিভাবে হলো বুঝতে পারছো? তানিম কিছু একটা বলো, মন্তব্য। সামজিদ, বুঝা যাচ্ছে? কারণ হলো কি, ওই যে আমরা বলছি রিয়েল অংশটা নিব, সেই রিয়েল অংশটা নেওয়ার জন্যই এটা করা হয়েছে, আর কিছু না। তাহলে এইবার ওই পাওয়ার 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 বের করব লোডের কাছে, সেটাকে এইভাবে একটা ইকুয়েশন দিয়ে লেখা যায়। এখন ইনপুট পাওয়ারকে যদি আমরা এইভাবে ডিফাইন করি, ইনপুট পাওয়ার, তাহলে এই ইকুয়েশনটাকে ফাইনালি 1661 এই ইকুয়েশন দিয়ে আমরা এটাকে লিখতে পারি। এই 1661 কে যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে কি বোঝা যাচ্ছে? ইনপুট পাওয়ার ইকুয়ালস টু অ্যাভারেজ লোড পাওয়ার প্লাস রিফ্লেক্টেড পাওয়ার। যদি রিফ্লেক্টেড পাওয়ারকে তুমি জিরো করতে পারো তাহলে ইনপুট পাওয়ার এবং অ্যাভারেজ লোড পাওয়ার সেম হবে, মানে যা দিচ্ছ সব লোডে চলে যাচ্ছে। আর যদি এই পাওয়ারটা রিফ্লেক্টেড হয় তখন কিছু অংশ কমে এখানে কমে যাবে। এই জন্য নিচে আমরা লিখছি tells that equation 1661 tells us that the supplied input power will be the addition of load power and reflected power from load towards generator. If gamma L equal to 0 at impedance matched condition, then input এবং average power load power সমান. That means all incident power will be delivered to the load without any system or impedance mismatch loss. এই হলো তোমার মোটামুটি এই পাওয়ার দিয়ে পড়ানো। তো এই পাওয়ার পর্যন্ত আসতে গিয়ে তোমাকে আমি গত ক্লাসে যেরকম ভাবে বলছি, আজকে যদি বলি তাহলে কি বলবো, যে রিফ্লেক্টেড পাওয়ার, রিফ্লেক্টেড কোএফিসিয়েন্টকে ট্রান্সমিশন লাইনের পয়েন্ট অফ ভিউতে রিফ্লেকশন কোএফিসিয়েন্টকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, রিফ্লেকশন এক্সপ্রেস রিফ্লেকশন কোএফিসিয়েন্ট অ্যাট লোড টার্মিনাল ইন টার্মস অফ লোড ইম্পিডেন্স। ওই যে লোড ইম্পিডেন্স দিয়ে কিভাবে বের করা যায়, এই একটা এক্সপ্রেশন তোমাকে ডেরাইভ করে দিতে হতে পারে। আচ্ছা, তাই এটা ভোল্টেজ ইয়ে গেল, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট গেল। স্ট্যান্ডিং ওয়েভ রেশিও থেকে প্রশ্ন হলে হতে পারে যে তোমার একটা ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ কিভাবে তৈরি হয়, তার কন্ডিশনটা কি, এবং ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে তার অ্যাম্পলিটিউড কিভাবে ভ্যারি করে, সেটা এই ম্যাক্সিমাম মিনিমাম কিভাবে হয় সেটা তুমি ওই ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও এস কিভাবে ভ্যারি করে সেই ক্যারেক্টারিস্টিক্সটা দেখাইতে পারলা। সেখান থেকে ডিফাইন করো স্ট্যান্ডিং ওয়েভ রেশিও, দ্যাট মিনস ছবিতে ভি ম্যাক্সিমাম এবং ভি মিনিমাম দেখায়া তাদের রেশিও নিলেই স্ট্যান্ডিং ওয়েভ রেশিও হয়ে গেল। তারপরে কারেন্টের জন্য যদি আসে তাহলে কারেন্টের জন্য লিখবা যে কারেন্ট যখন কোথায় ম্যাক্সিমাম হচ্ছে, যেখানে একই রকম ভাবে ইম্পিডেন্স মিনিমাম, আবার যেখানে কারেন্ট ম্যাক্সিমাম সেখানে যেখানে ইম্পিডেন্স ম্যাক্সিমাম, হ্যাঁ, আবার কারেন্ট মিনিমাম হবে যখন ইম্পিডেন্স ম্যাক্সিমাম। এইভাবে কতগুলো ইকুয়েশন এক্সপ্রেশন ডেরাইভ করা যায়। সেই এক্সপ্রেশন গুলো কারেন্ট মিনিমাম আর ইম্পিডেন্স ম্যাক্সিমাম এগুলো আসলে অঙ্কতে প্রবলেমে তোমাকে আটকাবে। এটা থিওরিটিক্যাল প্রশ্ন হয়তো নাও আসতে পারে, কিন্তু কারণ ভোল্টেজ এবং কারেন্ট স্ট্যান্ডিং ওয়েভ রেশিও একই। হ্যাঁ, পাওয়ারটা তোমার ডেরিভেশন দেখাই দিতে হবে, যে তুমি দেখাও যে যদি
গামা ইকুয়ালস টু 0 হয়, যদি কোনো গামা না থাকে তাহলে লোড পাওয়ার এবং ইনপুট পাওয়ার সেম। দ্যাট মিনস ইকুয়েশন এই 1661 ডেরাইভ করে দেখাইতে হইতে পারে। তো যেখানে এটা ডেরাইভ করতে গেলে আরেক ঝামেলা আছে, একটা হলো ওই কারেন্টের এক্সপ্রেশন গুলো লাগবে, ভোল্টেজের এক্সপ্রেশন গুলিও লাগবে, ফলে এটা বেশ লম্বা হয়ে যাবে। তুমি যদি ভোল্টেজের এক্সপ্রেশন গুলি মনে রাখতে পারো তাহলে ভালো, আর না রাখতে পারলে তো ভেজাল। সেই জন্য এইটাও তোমার অঙ্ক হিসাবে আসে, ডেরিভেশন খুব একটা আসে না। যাই হোক, এই দুটা জিনিসই এখানকার ইম্পর্টেন্ট, একটা হলো ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও, একটা হলো গামার এক্সপ্রেশন। এবং 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই প্রবলেমটা। এই প্রবলেমটা হয়তো তোমাকে পরীক্ষা, এখানে আমি 3টা বের করতে দিয়ে রাখছি, 3টা এ বি সি, পরীক্ষা হয়তো এ বের করতে দিলাম, যে এই অংশটা বের করো, যেখানে হয়তো তোমার 8 থেকে 10 মিনিট বা 12 মিনিট সময় লাগবে, অথবা বি বের করতে দিলাম, যেখানে এরকম 15 মিনিট সময় লাগবে, যে কোনো আইদার ওয়ান। অতএব 3 ভাবেই করে রাখছি, কোনটা দিব, এ দিব না বি দিব না সি দিব, সেটা পরীক্ষায় আমি ডিসাইড করব। কিন্তু যদি ট্রান্সমিশন লাইন থেকে প্রশ্ন হয়, তাহলে এই সেকশন থেকে হলে এখানকার কোন একটা প্রবলেম একটা লেজ আকারে তুমি 5 নম্বরের প্রশ্ন পাবে। দ্বিতীয়ত, এর আগের শীট, এটা হলো 3 নম্বর, ট্রান্সমিশন লাইনের উপর 3 নম্বর শীট। 2 নম্বর শীট যেটা ট্রান্সমিশন লাইনের, সেখানেও দেখবো কতগুলো প্রবলেম দিয়ে রাখছি। নাকি প্রবলেম আছে ওখানে, নাকি 1 নম্বর শীটে প্রবলেম? তোমাদের কারো কাছে আছে ওই শীট গুলো? নাই মনে হয় না, আমারও দেখতে হবে এখন কম্পিউটারে ঢুকে। তাহলে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই মনে হয় 1 নম্বর শীটেই প্রবলেম। ওইটাই 1 নম্বর শীটেই প্রবলেম আছে, 2 নম্বর শীটে প্রবলেম নাই, 3 নম্বর শীটে আছে। তাহলে 1 নম্বর শীটের থেকে যদি 1 নম্বর শীটের কোনো ওই যে ক্যারেক্টারিস্টিক্স, ইম্পিডেন্স এগুলো আছে, ওগুলো যদি ওখান থেকে বের করতে বলে তাহলে ওখানে আসবে। অ্যাকচুয়ালি 2 নম্বর শীট এবং 3 নম্বর শীট মিলেয়া ওই যে লাস্ট প্রবলেমটা 3 নম্বর শীটে করাইছি, ওটা 2 নম্বর শীটেরও হতে পারে, 3 নম্বর শীটেরও হতে পারে। কারণ 2 নম্বর শীটে আমি পড়াইছি জেড ইনপুট, জেড ইন মানে ইনপুট ইম্পিডেন্স, সেটা কিন্তু তোমার ইয়েতে ওই প্রবলেমের মধ্যে 2 নম্বর বি অথবা সি আইদার ওয়ান বের করতে হয়। এই ততএব এই দুইটা শীট মিলে ওই 3 নম্বর শীটে গিয়ে প্রবলেমটা সেট করছি। তো এই ট্রান্সমিশন লাইন হলে তোমার এই প্রবলেম গুলো তোমরা যদিও এখানে করানো সম্ভব নয়, এটা ক্লাসে অথবা নিজের নিজের করবা, এগুলো তোমার ইম্পর্টেন্ট আসবেই। থিওরিটিক্যাল একটা কোশ্চেন যদি হয়, লেস 4 নম্বর 5 নম্বর আসবেই প্রবলেম। তাহলে আজকে এটা গেল 46 হয়ে গেল। এবার আমরা এই শীট শেষ করলাম। এবার তোমার ওই শীটে যদি যাই তাহলে কি ধরবো নাকি বাদ দেবো আজকে, কি বলো? ওই শীটটা কোথায় আছে? এইটা নাকি না, না এটা পয়েন্টিং ভেক্টর, এটা পয়েন্টিং ভেক্টর, সরি। আচ্ছা, রিফ্লেকশন। আচ্ছা, এটা এটা যে দেখতে পাচ্ছ শীটটা, হ্যালো, এই যে রিফ্লেকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আচ্ছা এইটা যে মেয়েটা বলছিল রিপিট করার জন্য, এখন তোমরা কি পড়ছো কিনা বা কোথায় বুঝতেছো না, একটু যদি আমাকে ধরায় দাও তাহলে, না নাহলে আবার পুরোটা রিপিট করবো নাকি? একটা মেয়ে আমাকে জিজ্ঞেস করছিল, সে কি জানি নাম ওর, ভুলে গেছে, ও কি আছে কিনা বল। হ্যাঁ, ইনি ইনি কি আছে? ইনি তুমি কি আছো? চলে গেছে বোধহয়, না? মুশকিল না, 29 হয়ে গেছে পার্টিসিপেন্ট।
36 না কতজন ছিল, এখন 29 হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার, আমি হ্যাঁ আছি। ইমি না? জি স্যার। তো ইমি, তুমি যে প্রশ্নটা করলা যে এই শীটটা তোমরা ভালো বুঝতে পারো না, এই যে আমি সেটা আজকে আনছি। এখন দুই একটা প্রশ্ন আমাকে করো না, কিছু একটা বলো যে এইটা বুঝি নাই ওটা বুঝি নাই, নাকি একেবারে পুরোটাই একেবারে যাব একবারে, কি বলতে চাচ্ছ? স্যার এটা কিছুই আসলে অনেক আগের তো স্যার, এর জন্য একটু রিভিউ চাইছিলাম। কিছুই মনে নাই? আচ্ছা, ধরো আমি জেনারেল ভাবে বলে যাই, একটু একটু কুইকলি যাব। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন আমরা পড়ছিলাম, মনে আছে তোমাদের? ইউনিফর্ম প্লেন পড়ছিলাম, মনে আছে? যে লেখা আছে এ ইউনিফর্ম প্লেন ওয়েভ, ঠিক আছে? এই প্রথম ইয়েটাই ইউনিফর্ম প্লেন ওয়েভ। এখন ইউনিফর্ম প্লেন ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স তোমাদের মনে আছে কিনা, প্রপার্টি তোমার দুই একটা মনে থাকার কথা। কারণ ইউনিফর্ম প্লেন ওয়েভ যখন প্রপাগেট করে তখন সেটা টিইএম মোড আকারে ট্রান্সমিট করে। টিইএম মোড হচ্ছে তার প্রপাগেশন ডিরেকশনে কোনো ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট থাকে না। মনে আছে বলছিলাম এগুলো, নাকি ভুলে গেছো? হ্যালো ইমি, তানিম, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? আমি ইমিকে জিজ্ঞেস করছি যে একটা ইউনিফর্ম প্লেন ওয়েভ যখন আমরা পড়ছিলাম, মনে আছে অনেক আগে, তখন তার একটা প্রপার্টি ছিল টিইএম ওয়েভ প্রপার্টি নিয়ে এসে চলে। দ্যাট মিনস প্রপাগেশনের সময়ে তার চলার দিকে, মানে চলার ডিরেকশনে, প্রপাগেশন ডিরেকশনে তার ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট থাকে না। মনে আছে পড়াইছিলাম? সব ভুলে গেছি। এটা মনে আছে। তার মানে ধরো এক্স ওয়াই জেড, হ্যাঁ, এখন যদি একটা ওয়েভ জেড ডিরেকশনে প্রপাগেট করে, জেড ডিরেকশনে প্রপাগেট করবে ইউনিফর্ম প্লেন ওয়েভ, তাহলে এই ইজেড এবং এইচ জেড এই দুটো কম্পোনেন্ট কি থাকবে কি থাকবে না? থাকবে না স্যার। থাকবে না, থাকবে না, রাইট, থাকবে না। তো বাকি যে চারটা থাকলো, ই এক্স, ই ওয়াই, এইচ এক্স, এইচ ওয়াই, এই চারটার এই কারিশমা হলো এই রিফ্লেকশন। এই চারটার কারিশমা দিয়েই এখন আমরা করব এই ওদের অবস্থান কিরকম ভাবে আছে, কিভাবে আছে, সেটাই দেখব, এবং সেটার উপরে ক্যালকুলেশন বদলায় যাবে। এই যে আমি দুটো ছবি এঁকে রাখছি, যদি নর্মালি ইনসিডেন্ট হয় একদম এই বাউন্ডারির উপরে, যদি সোজাসুজি নর্মাল ভাবে এসে পড়ে, পারপেন্ডিকুলারলি এসে পড়ে ওয়েভটা, তখন কিরকম ভাবে আমরা অ্যানালাইসিস করব, আর যদি একটু বাঁকা হয়ে অবলিকলি আসতে পড়ে তখন কিভাবে অ্যানালাইসিস করব। এই বাঁকা হয়ে আসাটা বেশ কমপ্লিকেটেড, এই জন্য আমি গত ক্লাসে এই শীটটা দেই নাই। তোমরা যদি বলো এখন সময় আছে, এখন এটাকে আবার একটু রিভাইজ করে দিতে পারি। তো এটা একটু বেশ কমপ্লিকেটেড অ্যানালাইসিস, সেই জন্য এটা তখন দেই নাই, এখন সময় আছে, দেখি নেক্সট ক্লাসে যদি করে দেওয়া যায় দেখুন। তো আপাতত আমরা নর্মাল ইনসিডেন্স যেটা হয়, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন একটা বাউন্ডারিতে এসে পড়ে, সেটা যেন একদম সোজা নর্মাল বা পারপেন্ডিকুলারলি এসে যখন পড়ে, তখন তার কি অবস্থা হয়, কিভাবে অ্যানালাইসিস করব, এই ছবি এই 11.1 এ তে যে অবস্থাটা আছে ওটা আমরা পড়ার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব, অ্যানালাইসিস করার চেষ্টা করব। এখানে যেটা বলা আছে যে একটা ইউনিফর্ম প্লেন ওয়েভ ক্যান ট্রাভেল থ্রো এ মিডিয়াম or multiple mediums where it is purely reflected and purely transmitted. আমি এখানে দুই একটা সেন্টেন্স বদলাইছিলাম মনে হয়, তোমাদের ওখানে মনে হয় পুরোনোটাতে বোধহয় এগুলো নাই, একটু আপডেট করছিলাম। তা তোমরা যদি চাও তাহলে এই আপডেট শিটটা তোমাদের দিতে পারি। এটা তোমাদের লেকচার দেওয়ার পরে আপডেট করা হয়েছে, এই জন্য এটার ইয়ে হয় নাই, তোমাদের কাছে নাও থাকতে পারে। তবে আমি মেইন জিনিসগুলো কিন্তু খুব বদলায় নাই, খুব একটা বদলায় নাই। তো যাই হোক, কি হচ্ছে এখন পরবর্তী লাইন হচ্ছে an electromagnetic wave falls on the boundary of two medium in two ways. দুই রকম ভাবে পড়তে পারে, পারপেন্ডিকুলারলি হলো এইটা, অর অবলিকলি মানে বাঁকা হয়ে, এ এবং বি তে দেখানো আছে। ফার্স্ট উই শ্যাল ডিসক্রাইব, এই যেগুলো যা বললাম সেটাই।
ঠিক আছে, এখানে আর বলা দরকার নাই এগুলো। দেখো নেক্সট আমরা যাচ্ছি, ছবির নিচে কি হচ্ছে। নর্মাল ইনসিডেন্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যখন সোজাসুজি পড়ে তখন কিভাবে অ্যানালাইসিস করব সেটা। এবার আসো নর্মাল ইনসিডেন্সের জন্য আমার কি কি দরকার সেগুলো আমরা এখন দেখবো। ছবিটা আগে দেখে নিই, তারপরে তোমার ওই ল্যাঙ্গুয়েজে যাব। ছবিতে আমি বুঝাচ্ছি, দেখো ছবি দুইটা ছবি আছে। এই উপরের এই অংশটা, এটাকে এ বললাম, আর নিচেরটাকে বললাম বি। আচ্ছা, কিভাবে বুঝাইছি? বিটাকে আগে একটু বুঝাই। ধরো দুটো মিডিয়াম আছে, মিডিয়াম 1, মিডিয়াম 2। কোঅর্ডিনেট সেট করলাম যে এক্স, ওয়াই এবং জেড। ওয়েভটা জেড ডিরেকশনে যাচ্ছে এবং এই যেই প্লেন অফ সেপারেশন মিডিয়াম 1 এবং মিডিয়াম 2 কে যে সেপারেট করছে, সেই প্লেন কিন্তু এক্স ওয়াই প্লেন। এই যে এক্স ওয়াই প্লেনটা হচ্ছে ওদের এই দুটা মিডিয়ামের মাঝখানের সেপারেশন ইন্টারফেস। এখন যদি জেড ইকুয়াল টু 0 ধরি, তাহলে আমরা এই সেপারেশন বাউন্ডারি পাবো। জেড ইকুয়াল টু পজিটিভ দিক হলো মিডিয়াম 2, জেড ইকুয়াল টু নেগেটিভ দিক হলো মিডিয়াম 1। ঠিক এই জিনিসটা উপরের ছবিতে একটু ইয়ে করে বোঝানো হয়েছে, যেটা তোমরা হয়তো নাও বুঝতে পারো, একটু দেখলে ভালো করে বুঝতে পারবা যে এই জিনিসটাই একটু ইয়ে করে দেখানো হয়েছে। এই মিডিয়াম 1, মিডিয়াম 2 একটু রোটেট করে দেখানো হয়েছে। তো রোটেট করে দেখালে আমাদের ওয়াইটা এবার ইনসাইড দ্য পেজ মানে হচ্ছে এই আমাদের স্ক্রিন বা মনিটরের ভিতরের দিকে চলে গেছে ওয়াই অ্যাক্সিস, আর ভার্টিক্যালি হচ্ছে এক্স অ্যাক্সিস, আর ডান দিকে হরাইজন্টালি রাইট সাইড হচ্ছে জেড অ্যাক্সিস। আচ্ছা, জেড ডিরেকশনে প্রপাগেশন ধরছি এবং সেটাকে আমি যে এ কে আই এইটা দিয়ে বুঝাইছি। কে মানে হলো, তোমরা জানো আমি 3 ডিমেনশনাল ওয়েভের মধ্যে বুঝে আসছি যে প্রপাগেশন ভেক্টরটাকে কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং এ কে আই ইনসিডেন্ট ওয়েভের ইউনিট ভেক্টর। ইনসিডেন্ট ওয়েভের ইউনিট ভেক্টর এটা হলো জেড ডিরেকশনে আছে, এবং ইনসিডেন্ট ওয়েভের ইলেকট্রিক ফিল্ডের পোলারাইজেশন ধরছি আমি এক্স ডিরেকশনে। এই যে এক্স ডিরেকশনে পোলারাইজেশন, আর এইচ আই হচ্ছে এই যে ওয়াই ডিরেকশন। তাহলে এই এ থেকে তুমি কি বলতে পারো যে ইলেকট্রিক ফিল্ডটা এই যে সেপারেশন বাউন্ডারি আছে, এই সেপারেশন বাউন্ডারির প্যারালেল না পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ড? তোমরা কি আছো আমার সাথে? প্যারালাল। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে প্যারালেল, এই বাউন্ডারি এর সঙ্গে প্যারালেল। এইচ এর কি অবস্থা? এইচ কি প্যারালেল? এইচ কিন্তু ওয়াই ডিরেকশনে। এইচ কি প্যারালেল কিনা? আচ্ছা, পারপেন্ডিকুলার। এইচ হচ্ছে পারপেন্ডিকুলার। কি ইমি বললা? ইমি না, কে বললা? ইমি? স্যার আমি বলছি স্যার, তমশ্রী। তমশ্রী, তুমি যদি ওই ছবিটাকে এখানে আসলে আঁকা হলো না, না আঁকলে তুমি বুঝতে পারতা। ওই ছবিটা যদি এইখানে সঙ্গে ওই ছবিটা যদি এইখানে আমি দেখতাম ওই কোঅর্ডিনেটটা, তাহলে এখান থেকে তুমি কিছু বুঝতে পারতা যে এখানে ওই ছবিটাতে এইচ কি প্যারালেল না পারপেন্ডিকুলার? বাউন্ডারি তো এখানে স্পষ্ট করে দেখাইছি। আমি জানি হয়তো এইচ তোমরা ওখানে দেখে বুঝবা না, এই জন্য এই ছবিটা আঁকা। ওই ছবিটা, ওই ইলেকট্রিক ফিল্ডের ওই অংশটা যদি আমি এখানে আনি, তাহলে কি তুমি বুঝবা যে এটা এই যে যেমন এই ছবিটা, তখন কি এটা প্যারালেল কি পারপেন্ডিকুলার? এইচ একটা হলো ইনসাইড দ্য পেজই বুঝাচ্ছি, নিচেরটা বুঝাচ্ছি না এখনো, এই অংশটা বুঝাচ্ছি না।
এটাই বুঝাচ্ছি। এটার ইলেকট্রিক ফিল্ড তুমি বললা প্যারালাল, বাউন্ডারি সেপারেশন বাউন্ডারির প্যারালাল, ঠিক আছে, বা ট্যানজেনশিয়াল। হ্যাঁ, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের কি অবস্থা? সেটা কি প্যারালাল না পারপেন্ডিকুলার? একজনে বললো পারপেন্ডিকুলার না। প্যারালাল স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি স্যার, প্যারালাল হবে। এইচও প্যারালাল। জি স্যার। এইবার বুঝতে পারছো তুমি, এইচও প্যারালাল। আসলে ওই ছবিটা এখানে আনা উচিত ছিল, আমি ভুল করছি। এইচও প্যারালাল কারণ হলো তুমি যে বাউন্ডারিটা দেখছো না, এই বাউন্ডারি কিন্তু এই কি বলে এটাকে, এটা আমি যে ডিসপ্লে বা মনিটরের ভিতরের দিকে এই প্লেটটা চলে গেছে। মনে করো একটা টিন সোজা এদিক দিয়ে একেবারে তুমি ঢুকাই দিছো, একেবারে চলে গেছে সামনের দিকে ওয়াই অ্যাক্সিস ইনফিনিটি পর্যন্ত। তাহলে প্লেটটা যদি এরকম ভার্টিক্যাল হয়, তুমি কি আমি যে হাত দেখাচ্ছি, তোমরা কি আমার হাত দেখতে পাচ্ছ? না স্যার। হাত দেখা যাচ্ছে না, না? আচ্ছা, তাহলে এই এইচটা অ্যাকচুয়ালি ই এক্স অ্যাক্সিসের সঙ্গে মিলে গেছে। কিন্তু এক্স অ্যাক্সিসের সঙ্গে মিলে গেছে কিন্তু এইচ মিলছে কিন্তু ওয়াই অ্যাক্সিসের সঙ্গে। এই দেখো, এই হলো তোমার আসলে শুভঙ্করের ফাঁকিটা। এইচ মিলে গেছে এইচ ওয়াই এর সাথে, কিন্তু ওয়াইটা কিন্তু স্পষ্টভাবে এখানে দেখানো নাই। এখানে দেখানো আছে ইনসাইড দ্য পেজ, এবং সেটা নিচের ছবিতে ওয়াইটা স্পষ্ট বলা আছে। দেখো ওয়াইটা কোন দিকে গেছে, ওয়াইটা যেদিকে গেছে এইচটা কিন্তু ওয়াই এর সঙ্গে কনসাইড করে গেছে। তাহলে এইচ কে কি আমরা এই প্লেনের সেপারেশন প্লেনের উপরে প্যারালেল বলবো না পারপেন্ডিকুলার বলবো? এইচ ও প্যারালেল, বুঝতে পারছো? এইচ হচ্ছে ওয়াই ডিরেকশনে প্যারালেল, আর ই হচ্ছে এক্স ডিরেকশনে প্যারালেল। এই হচ্ছে এটা বুঝার 3 ডিমেনশনালি একটা ঝামেলা। এনিওয়ে, তো এইটাকে এইগুলো হলো পোলারাইজেশন বুঝলাম। এটা হলো পোলারাইজেশন অ্যাকচুয়ালি। এই ইলেকট্রিক ফিল্ডের পোলারাইজেশন, ম্যাগনেটিক ফিল্ডের পোলারাইজেশন দেখানোর পরে এই ইনসিডেন্ট ওয়েভ, এটা হলো রিফ্লেক্টেড ওয়েভ। রিফ্লেক্টেড ওয়েভে ইলেকট্রিক ফিল্ডের পোলারাইজেশন ঠিকই রাখছি, ম্যাগনেটিক ফিল্ডের পোলারাইজেশন আমার দিকে এবার আউট অফ পেজ ধরে নিলাম, যে পেজ থেকে বেরোয় আসতেছে ওয়াই ডিরেকশনটা। দ্যাট মিনস এটা মাইনাস ওয়াই ডিরেকশনে যাচ্ছে এবার ইলেকট্রিক ফিল্ড, সরি ম্যাগনেটিক ফিল্ড। আর ইলেকট্রিক ফিল্ড ঠিকই রাখছি রিফ্লেক্টেড ওয়েভের বেলায়। ট্রান্সমিটেড ওয়েভের বেলায় ইনসিডেন্ট এবং ট্রান্সমিটেড একই রাখছি পোলারাইজেশন। ইলেকট্রিক ফিল্ড এক্স ডিরেকশনে আর ম্যাগনেটিক ফিল্ড ওয়াই ডিরেকশনে প্রপাগেট করছে জেড ডিরেকশনের দিকে। তো এইরকম ভাবে মিডিয়াম 1 মিডিয়াম 2 তে ইনসিডেন্ট ওয়েভ, রিফ্লেক্টেড ওয়েভ, ট্রান্সমিটেড ওয়েভ, এভাবে তিনটা অংশ 3 ভাগে ভাগ হয়েছে। মিডিয়াম 1 এর টোটাল ফিল্ড হবে ইনসিডেন্ট এবং রিফ্লেক্টেড মিলেয়া। ইনসিডেন্ট এবং রিফ্লেক্টেড মিলেয়া হবে মিডিয়াম 1 এর ফিল্ড, আর মিডিয়াম 2 এর ফিল্ড হবে শুধুমাত্র ট্রান্সমিটেড অংশ। এই জন্য এইগুলাকে আমি প্রথমে ম্যাথমেটিক্যালি এগুলোকে রিপ্রেজেন্ট করছি। এই যে দেখো, এই যে ইনসিডেন্ট ওয়েভ, এই যে ম্যাথমেটিক্যালি এগুলো রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে। তারপরে রিফ্লেক্টেড ওয়েভের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে এবার দেখো, এবার আমরা টোটাল ফিল্ড ইন মিডিয়াম 1 এন্ড ইন মিডিয়াম 2, এটা কি করছি? মিডিয়াম 1 এর টোটাল ফিল্ড E1 ইকুয়ালস টু এই যে ইনসিডেন্ট প্লাস রিফ্লেক্টেড, এই দুটোকে অ্যাড করে যা পাইলাম এটাই হলো E1, এটা হলো মিডিয়াম 1 এর টোটাল ফিল্ড। একইভাবে টোটাল ম্যাগনেটিক ফিল্ডও বের করলাম। টোটাল ম্যাগনেটিক ফিল্ডও হচ্ছে এই যে টোটাল ম্যাগনেটিক ফিল্ড ইন মিডিয়াম 1, সেটা হচ্ছে এইচ ইনসিডেন্ট এইচ রিফ্লেক্টেড। এইটা এখন কথা হলো, এই যে H1 এটাও কিন্তু ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বা প্যারালেল টু দ্য বাউন্ডারি। ইলেকট্রিক ফিল্ড এটাও কিন্তু ট্যানজেনশিয়াল, প্যারালেল টু দ্য বাউন্ডারি। আর ট্যানজেনশিয়াল যদি হয়, তাহলে আমাদের বাউন্ডারি কন্ডিশনার থেকে আমরা যেটা পাই সেটা হলো ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ মিডিয়াম 1 ইকুয়ালস টু দ্য ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ মিডিয়াম 2। সেখান থেকে আমরা পাই এই যে এই 2
ট্যানজেনশিয়াল এবং ম্যাগনেটিক। দ্যাট মিনস ট্যানজেনশিয়াল E2 এটা হলো এটা। এখন এই বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব। বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলে এই যে ট্যানজেনশিয়াল ET1 ইকুয়ালস টু ট্যানজেনশিয়াল E2, E1 E2 এই দুটা সমান। ঠিক একইভাবে ম্যাগনেটিকের জন্যও সমান। এটাতে এখান থেকে এগুলো থেকে আমরা ইকুয়েশন এভাবে লিখতে পারি। এই ইকুয়েশন গুলো লিখলে পরে এদের এই একটাকে এই সবগুলো ধরো ইনসিডেন্ট, রিফ্লেক্টেড, ট্রান্সমিটেড, এই ইলেকট্রিক গুলোর এগুলোর ভ্যালু বসায়া z ইকুয়াল টু বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশনে আমরা এটা পেলাম এখান থেকে এই ER with the help of element 12 13 স্যার এইটা কিন্তু স্যার আমাদের স্যার আগে যেই শীটের আপনি স্যার এটা দিছিলেন কারেকশন যেটা স্যার সেইখানে স্যার এই জায়গাতে একটু গড়মিল ছিল স্যার। না, এটা হচ্ছে ধরো এই ইকুয়েশনটা পেলাম আমরা ইলেকট্রিক থেকে, হ্যাঁ, এইটা পেলাম ম্যাগনেটিক থেকে, আর কিছু না। এই হলো তফাৎ। এখন এইটা তোমাদের এই যে উপরের যে ইকুয়েশন 11.15 আর 11.16, 11.15 ইকুয়েশনটা পেয়েছি আমরা ইলেকট্রিক ফিল্ডের এই যে বাউন্ডারি কন্ডিশন। এই যে 11.13, 11.13 হলো ইলেকট্রিক ফিল্ডের বাউন্ডারি কন্ডিশন থেকে এই ইকুয়েশনটা পাই, 15 নম্বর ইকুয়েশনটা পাই। আর নিচের ম্যাগনেটিকের যে বাউন্ডারি কন্ডিশন আছে 14, এই যে ম্যাগনেটিকের জন্য এই ম্যাগনেটিকের বাউন্ডারি কন্ডিশন থেকে আমরা পাই 16 নম্বর ইকুয়েশন। এই হলো তফাৎ, বুঝতে পারছো? আর কিছু না। এই ইলেকট্রিক থেকে পাইছি 15 নম্বর, ম্যাগনেটিক থেকে পাইছি 16 নম্বর। এই 15 এবং 16 নম্বরকে যদি তুমি একটু শাফল করো, একটু অ্যালজাবরা করো আর কি, অ্যালজাবরা করে তুমি এরকম একটা ইকুয়েশন ডেরাইভ করতে পারো। স্যার কিন্তু স্যার ওপরে যে স্যার আপনি 11 আর 12 নম্বর ইকুয়েশন দেখালেন স্যার, এখানে তো স্যার দুইটা আসে স্যার, ETG1 যেটা স্যার 11 নাম্বার 11 12 না, 11 স্যার 13 14 এ স্যার 13 হ্যাঁ। 14 এ স্যার আপনার একটা অংশ স্যার এক্স ডিরেকশনে যাবে স্পেস কোঅর্ডিনেটে, আর একটা অংশ স্যার ওয়াই ডিরেকশনে যাবে স্পেস কোঅর্ডিনেটে। সেইটার উপর বেস করে স্যার একটা পরিবর্তন আপনি মেবি দেখাইছিলেন আপনার কারেকশন শীটে। আচ্ছা, এটা কি কারেকশন করে কি করছি? কারেক্টর শীটটা কি এখানে নাই নাকি? আচ্ছা, এখানে এখন তোমাদের এই যে 14 নম্বর ইকুয়েশনটা, 14 নম্বর ইকুয়েশনটা খেয়াল করো। এই যে 12 নম্বরে এটা দেওয়া আছে। এই যে 12 নম্বরে H0T, তারপরে এইগুলাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করছি, আর কিছু না। কারেক্টেড শীটে আছে? কারেক্টেড শীট একটা দিছিলাম তোমাদের, না? জি স্যার। আচ্ছা, ওই 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 শীটটা কোথায় আছে তোমাদের? তোমরা আমাকে একটু মেইল করতে পারো ওটা, নাকি সফট কপি নাই বোধহয়, না PDF কিছু আছে তোমাদের ওটা? PDF? আচ্ছা স্যার আমি সেট করে দিচ্ছি মানে স্যার। আমি এখন যে সন্দেহ করছি যে ওই লেকচারটা মনে হয় ডিপার্টমেন্টের কম্পিউটারে রয়ে গেছে মনে হয়, যার জন্য আমার এইখানে বাসার কম্পিউটারে আমি ওই কারেক্টেড ইয়েটা পেলাম না। তো এখন তোমার কাছে যদি থাকে তাহলে আমাকে একটু মেইল করে পাঠাইও তো, তাহলে দেখি কি 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 কারেকশন করলাম, তাহলে সেটা নিয়ে একটু ডিসকাস। স্যার আমি এই যে চ্যাট বক্সে দিয়ে দিছি স্যার। দিছো? আচ্ছা, তাহলে সবাই এখানে চ্যাট বক্সের থেকে স্যার ডাউনলোড করে নিতে পারবে সবাই। আচ্ছা, তাহলে তো ভালো, তাহলে আমিও ওখান থেকে নিয়ে নিতে পারবো না। আজকে থাক তাহলে, আজকে থাক না, অনেকক্ষণ হয়েছে, থাক তোমরা তাহলে। স্যার তানিম, আপলোড হয়ে গেছে স্যার চ্যাট বক্সে। চ্যাট বক্সে গেছে না? চ্যাট বক্স কে ওপেন করবো কিভাবে? চ্যাট ওখানে কি ক্লিক করলে হবে? জি স্যার। দিলাম, তাহলে এই যে আসছে একটা দেখা যাচ্ছে, এটা ডাউনলোড হয়ে যাবে না? জি স্যার। এটা ডাউনলোড দিলাম, ডাউনলোড এটা কোথায় যাবে? PDF সেভ কোথায় যাবে? এটা সিস্টেম না, এটা ডকুমেন্ট বা অন্য কোথাও দেই।
ডেস্কটপে দিয়ে রাখলাম, ডেস্কটপে সেভ হবে অথবা ডকুমেন্টে দেই, ডকুমেন্টে সেভ হলো, হ্যাঁ ডকুমেন্টে যদি সেভ হয়, আমি আসলো কিনা একটু দেখি। ডকুমেন্টে হ্যাঁ একটা আসছে, ট্রিপলি লেকচার 9। আচ্ছা কারেক্টেড না, এটা দিছিলাম না, ও আচ্ছা এই শীটটা আমার কাছে নাই, এটা কবে করলাম এটা, এই শীটটা কোথায় গেল তাহলে, এই শীটটা নাই কেন আমার কাছে, মিডিয়াম, আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে এটা নিয়ে আরেকদিন বসি তাহলে, না আচ্ছা, থাক বুঝতে পারছি, ওকে ঠিক স্যার। আছে, আচ্ছা থাক ঠিক আছে বুঝতে পারছি। আজকে তাহলে সবার সঙ্গে আমরা এখানে বাই বাই করি, বেশি জন ছিল না, 17 জনে চলে আসছে।